যদি হাদি হত্যার দুই খুনিকে বাংলাদেশের হাতে পৌঁছে দেওয়া যায়, তাহলে কি এবার শেখ হাসিনাও যিনি ভারতে রয়েছেন তাকেও ভারত ফিরিয়ে দেবে? বাংলাদেশের একজন প্রধানমন্ত্রীর বাড়িতে বোধহয় চাপরাশির কয়েক কোটি টাকা ছিল। দুর্নীতি মানে কি শুধু গুলি করে মারা? একটা আন্দোলনকে ঠেকাতে গিয়ে 1400 লোককে প্রাণে মারতে হয়? বাংলাদেশের যারা জঙ্গি কার্যকলাপ চালায়, যারা সন্ত্রাস তৈরি করে, মানুষ খুন করে, এই সব লোকজনদের নিরাপদ আশ্রয়স্থল ভারত। কেন কলকাতাতেই বাংলাদেশি সন্ত্রাসীরা বা জঙ্গিরা বা এই দুর্নীতির সঙ্গে যুক্ত অনেককে কলকাতাকে বেছে নেয়? বাংলাদেশে অপরাধ করে ভারতে গা ঢাকা দেওয়া এই ঘটনা একেবারেই নতুন নয়, বরং বহুবার দেখা এক অন্ধকার পথ। ঢাকায় খুন, নারায়ণগঞ্জে রক্ত, আন্ডারওয়ার্ল্ডে আতঙ্ক, হাজার কোটি টাকা উধাও, আর তারপর হঠাৎ খবর আসে কলকাতায় ধরা পড়েছে, পশ্চিমবঙ্গে গ্রেপ্তার, ভারতের মাটিতে মিলেছে পলাতক সেই নাম। প্রশ্ন হলো, কেন বারবার এমন হয়? কেন বাংলাদেশের এত আলোচিত অপরাধীর শেষ আশ্রয় হয়ে ওঠে পশ্চিমবঙ্গ? আর কেন শেষ পর্যন্ত সেখানেই ভেঙে পড়ে তাদের পালানোর গল্প? নূর হোসেন, মোল্লা মাসুদ, সুব্রত বাইন, পিকে হালদার নামগুলো মনে পড়ে? বা অতি সম্প্রতি বনগাঁর সীমান্ত থেকে হাদির হত্যার দুই খুনি? হ্যাঁ, এরা প্রত্যেকেই বাংলাদেশের বিভিন্ন সন্ত্রাসবাদী কার্যকলাপের সঙ্গে যুক্ত। আর এদের প্রত্যেকেরই ধরা পড়েছেন ভারতের সীমান্ত থেকে, ভারতের মাটি থেকে, পশ্চিমবঙ্গ থেকে। তাহলে কি প্রশ্ন উঠে আসে, বাংলাদেশের যারা জঙ্গি কার্যকলাপ চালায়, যারা সন্ত্রাস তৈরি করে, মানুষ খুন করে, এই সব লোকজনদের নিরাপদ আশ্রয়স্থল ভারত, পশ্চিমবঙ্গ? কেন এরকম হচ্ছে? কি ব্যাপার? কেন ওখানকার হামলাকারীরা ভারতের মাটিতে, পশ্চিমবঙ্গের মাটিতে চলে আসছে? তারা গ্রেপ্তার হচ্ছে, তারা গ্রেপ্তার করা হচ্ছে, রেহাই মেলেনি কারণ, কিন্তু আসছে কেন? এই সামগ্রিক বিষয় নিয়ে, সঙ্গে হাদি হত্যা পরবর্তী কূটনীতি, রাজনীতি এবং এগিয়ে চলা তদন্ত, পুরো বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব আজকে আমাদের প্রাসঙ্গিক প্রসঙ্গে। আমাদের অন্যান্য দিনের মতো আজকের আমাদের অতিথি প্রথম কলকাতার ডেপুটি এডিটর পরমাশিস ঘোষ রায়। পরমাশিস, আপনাকে স্বাগত। নমস্কার। পরমাশিস, প্রথম একদম স্ট্রেট প্রশ্ন, ভারতের মাটি কি, পশ্চিমবঙ্গের মাটি কি বাংলাদেশি সন্ত্রাসীদের ক্ষেত্রে নিরাপদ আশ্রয়স্থল হয়ে উঠছে বা উঠেছে? এর উত্তর দেওয়ার আগে তোমাকে একটা পাল্টা প্রশ্ন করি। যে কজন লোকের নাম বললে, নূর হোসেন, মিস্টার বাইন, পিকে হালদার এবং সব শেষে যে এই যে আলমগীর হোসেন এবং ফয়সাল করিম মাসুদ, আশ্রয়স্থল যদি হয়ে ওঠে তাহলে তারা এখানে গ্রেপ্তার হলো কেন? আমি যদি পাল্টা প্রশ্ন করি বা আমাদের এই আলোচনার থেকে আমি যদি বলি যে বাংলাদেশে যারা বাংলাদেশ থেকে পালিয়ে আসছেন, কেন আসছেন? ওখানে কি কোনো সুকর্ম করে আসছেন? কুকর্ম করে আসছেন? কুকর্মটা কোথায় করছেন? অসামাজিক কার্যকলাপটা কোথায় করছেন? বাংলাদেশের মাটিতে করছেন। কবে করেছেন? কোন সময়কালে, কোন শাসনকালে করেছেন? করে এখানে চলে এসছেন। কিন্তু যারাই চলে এসেছেন বাংলাদেশের সেফ প্যাসেজ করিডোর দিয়ে তারা বিডিআর কে অতিক্রম করেছে, ধরে নিচ্ছি আমাদের সীমান্ত বাহিনীর মধ্যেও তাদের কোনো একটা ফাঁক ফোকর দিয়ে। যখন আমি বিডিআর কে চোখে ধুলো দিয়ে বেরোচ্ছি, সেই ধুলো দিয়ে বেরোনো যেতে পারে, সেই করিডোরটা ওই পার থেকেই তো তারা সুযোগটা পাচ্ছে, তারপরে তো এখানে ঢুকছে। কিন্তু এখানে ঢোকার পর তারা তো ধরা পড়ে যাচ্ছে। যারা ভারতের ব্যবস্থাপনাকে, ভারতের দিক নির্দেশনাকে তাদের পক্ষের দিক নির্দেশনা করে দেশের মানুষকে বোঝাতে চেয়েছেন, সেটা যে একেবারে ভুল, সেটা কিন্তু আবারও প্রমাণ হল। যে তিনজন প্রথমের নাম তুমি বললে, তারা তো এখানে ধরা পড়েছে, তাদের শাসনকালে তারা ওখানে দুর্নীতি করেছিল। আজকে যারা করেছে তারাও কিন্তু ধরা পড়লো অন্তর্বর্তী সরকারের সময়কালে। তাহলে ভারতের দিক নির্দেশনা, ভারতের কিন্তু স্ট্যান্ড পয়েন্ট, কোনো কুচক্রীকে, কোনো সন্ত্রাসবাদীকে হয়তো তারা কিছুটা সময় গা ঢাকা দিয়ে থাকতে পারছে, কিন্তু যখনই বাংলাদেশের সরকারের তরফ থেকে কোনো সাহায্য চাওয়া হচ্ছে, ইনপুট চাওয়া হচ্ছে, বলা হচ্ছে বিষয়টা একটু খতিয়ে দেখা হোক, গতকালই আমি বলেছি যে 35 দিন কিন্তু কাটেনি, এরা কিন্তু ধরা পড়ে গেল। প্রথম কথা, এই পরিস্থিতিটা কেন হবে? আজকে যে বিষয় নিয়ে আমরা আলোচনা করছি, বাংলাদেশের বর্তমান সরকারের কাছে আমাদের এই প্রথম কলকাতার এই সংলাপ ধর্মী এই যে বাচনভঙ্গি, আমাদের যে বিশ্লেষণ, আমাদের যে প্রাসঙ্গিক প্রসঙ্গ, আমরা আলোচনা করতে চাই এই জায়গা থেকে যে ভারত বাংলাদেশের সীমান্ত পর্যায়ে কঠোর সমতার ভিত্তিতে এক গোল্ডেন হ্যান্ডশেকে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে হবে, যাতে করে কোনোভাবে কোনো সাধারণ মানুষ এই যে দুর্নীতি করে পালিয়ে আসছেন, এখানে আশ্রয় নিচ্ছেন, ধরা পড়ছেন, এই পরিবেশটাই যেন না হয়। তাতে করে দুটো সরকারের সঙ্গে সরকারের সুসম্পর্ক থাকবে। সবাই যদি আমরা কড়া
শাসন ব্যবস্থার মধ্যে অন্তত সীমান্ত পর্যায়ে, অবশ্যই ভেতরেও আমরা কড়া শাসন ব্যবস্থা প্রণালী চালু রাখবো, আইন ব্যবস্থা জারি রাখবো, কিন্তু সীমান্ত পর্যায়ে যদি আমাদের ব্যবস্থাপনাটা একেবারে মানে ছুঁচ গলতে পারবে না, তাহলে কিন্তু কোনো দোষারোপের টানাপোড়েন, কোনো কুটকাচালি, কোনো বিদ্বেষমূলক কথা কিন্তু ভারত বাংলাদেশের সম্পর্কের সেতুতে সেই সব বার্তা আর জায়গা পাবে না। এই দিকটাতে আমাদের অবশ্যই নজর দিতে হবে। তাহলে আপনার কথাই, আপনি যখন বলছেন যে ভারতকে কেউ এসে বা কোনো অপরাধী এসে ভারতে এসে, পশ্চিমবঙ্গে এসে, কলকাতায় এসে বেশি দিন লুকিয়ে থাকতে পারে না, তাদের ধরে আরে ফেলা হয়। দেশের মাটিতেও কেউ ক্রাইম করলে, দেশের মাটিতে ধরো আমাদের কলকাতায় কোনো ক্রাইম হলো, সঙ্গে সঙ্গে সে ধরা পড়ে, সে তো দেশের মধ্যে কোথাও লুকিয়ে থাকে। প্রশাসন যখন মনে করে যে এখানে ধরবই, চ্যালেঞ্জ, সংবাদের মানে সাংবাদিকরা বলছে, সমাজ বলছে, আলোড়ন হচ্ছে, তখন কি প্রশাসন বসে থাকে? ধরা পড়েই। আরে পৃথিবীর তাবর নেতারা, দুর্নীতিবাজরা, চার্লস গুরুমুখ সোবরা, সেও তো ধরা পড়েছিল, গোটা পৃথিবী ঘুরে বেরিয়েছে, ধরা পড়বেই। কিন্তু সেই ধরা পড়ার জায়গাটা দেশের মাটিতেই করতে হবে। কেন সে পালিয়ে যাবে অন্য দেশ থেকে? তার মানে এটা বলছেন কি, মানে পূর্ববর্তী সরকারেরা, বাংলাদেশের পূর্ববর্তী সরকারের ব্যর্থতা ছিল যে তারা ধরতে পারেনি, না ধরতে চায়নি? এটা নতুন করে সংজ্ঞা দেওয়ার দরকার নেই। 2024-এর 5ই আগস্ট আমরা দেখেছি বাংলাদেশের একজন প্রধানমন্ত্রীর বাড়িতে বোধহয় চাপরাশির কয়েক কোটি টাকা ছিল। দুর্নীতি মানে কি শুধু গুলি করে মারা? আচ্ছা, তাহলে কেন নতুন করে বলার কিছু নেই। একটা আন্দোলনকে ঠেকাতে গিয়ে 1400 লোককে প্রাণে মারতে হয়, সেটা খুন নয়? আপনার কথার রেস ধরে দুটো প্রশ্ন উঠে আসে। এক, কেন কলকাতাতেই বাংলাদেশি সন্ত্রাসীরা বা জঙ্গিরা বা এই দুর্নীতির সঙ্গে যুক্ত অনেককে কলকাতাকে বেছে নেয়? দেখো, বিষয়টা তুমি যদি বলো, আমি তো কোনোদিন ক্রাইম করিনি, মানসিকতাও রাখি না, কিন্তু যেহেতু সংবাদ মাধ্যমের সঙ্গে প্রায় 22 বছর হয়ে গেছে, আন্তর্জাতিক গণমাধ্যমের সঙ্গে যুক্ত, বিষয়টা হচ্ছে তুমি তো আমার থেকে গায়ের রং ফর্সা। তোমার মতন গায়ের রঙে 10 জন লোক যদি এক জায়গায় থাকে, আর আমার মতন একটা শ্যামলা বর্ণের ছেলে সেখানে যদি যায়, আমাকে মার্ক করতে সুবিধা হবে নাকি? কলকাতার বাঙালিদের সঙ্গে, বাংলা ভাষাভাষীদের সঙ্গে ওপার বাংলার বাঙালিরা, বাংলা ভাষাভাষীরা মিশে যাওয়াটা খুব সহজ। একটা পাঞ্জাবি এরিয়ায়, ধরো পাঞ্জাবে একটা বাঙালি লোক চলে গেলে পাঞ্জাবিদের থেকে কিন্তু সেই বাংলা ভাষাভাষী লোকটা কিন্তু আইডেন্টিফাই করাটা সুবিধাজনক হবে। তারপর যারা এখানে আশ্রয় নেয়, সবসময় দেখবে এই যে ধরা পড়েছে ফয়সাল করিম মাসুদ, ডাকনাম রাহুল দিয়ে চালিয়েছে। আরেকটা বিষয় হচ্ছে, আমার পরিবার, আমার স্ত্রী, আমার মা, আমরা পরিবারগতভাবে যখন সবাই কথা বলি, মনে হয় এই মাত্র বর্ডার ক্রস করলাম, সব বাংলা ভাষায় কথা বলি। তো এখানে এসে বাংলা ভাষায় কথা বললে তাকে কি করে বোঝা যাবে সে বাংলাদেশ থেকে এসছে? পশ্চিমবঙ্গ তো হাজারো লক্ষ লক্ষ বাঙালরা রয়েছে, যাদের অতীত ছিল বাংলাদেশ, বাপ ঠাকুরদা, যেমন আমার বাবাই বাংলাদেশের মানুষ ছিলেন। তো এখানে মিশে যেতে সুবিধাটা, তার মানে এটা নয় যে কলকাতা, পশ্চিমবঙ্গ প্রশাসন বা ভারত দুষ্কৃতীদের আশ্রয় বা করিডোর করে দিচ্ছে। এটা একটা সহজ পথ, আকাশপথে তো আসতে পারবে না। একদমই, মানে আপনার, এবার আবার দ্বিতীয় প্রশ্নে আসি। এই হামলা, এই ধরে নেওয়া, এই হামলাকারী এখানে এসে লুকিয়েছিল, তারপরে তাকে অ্যারেস্ট, গ্রেপ্তার করা, ইতিমধ্যেই কনসুলার অ্যাক্সেস চেয়েছেন, হয়তো এদেরকে বাংলাদেশ তুলেও দেওয়া হতে পারে, কূটনৈতিক আইন মেনে যাওয়া হবে। এই গ্রেফতারি, পরবর্তী তদন্ত কি বাংলাদেশের বর্তমান সরকার, এই সদ্য গঠিত সরকারের সঙ্গে ভারত সরকারের সম্পর্ককে নতুন মাত্রা দিতে চলেছে? অবশ্যই, অবশ্যই। আর এ প্রসঙ্গে 2 নম্বর আরেকটি কথা উঠে আসে বারবার ধরে, যদি হাদি হত্যার 2 খুনিকে বাংলাদেশের হাতে পৌঁছে দেওয়া যায় এবং বা গ্রেফতার হলো, বাংলাদেশের তরফ থেকে যে প্রশ্ন উঠছে, তাহলে কি এবার শেখ হাসিনাও, যিনি ভারতে রয়েছেন, তাকেও ভারত ফিরিয়ে দেবে? দুটি প্রশ্নের উত্তর কিভাবে দেবে না? দেখো, হাদি হত্যার যে খুনি, সে মার্ডারার, ক্রাইম করেছে। আর শেখ হাসিনার যদি বিশ্লেষণ করি, তাকেও কিন্তু তথাকথিত খুনি বলবো আমি, কেননা সে প্রশাসনে থেকে গুলি চালানোর নির্দেশ দিয়েছে। সেটা কতটা সত্যি বা কতটা মিথ্যে আমি বলতে পারবো না, কিন্তু আমি যেটা দেখেছি, আন্তর্জাতিক গণমাধ্যম থেকে শুরু করে আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন, জাতিসংঘের মানবিক বিষয়ক যে দপ্তর আছে, তারা বলেছে 1400 মানুষ খুন হয়েছে। কি হয়েছে না হয়েছে আমরা 2024-এর 5ই আগস্ট দেখেছি। সে যদি কোনো ভুল না করে, তাহলে তাকে এখানে এদেশে চলে আসতে হয়েছিল কেন? একটা দেশের প্রধানমন্ত্রী, দেশের প্রধান, সে তার মাটিতে নিরাপত্তাহীনতায় ভুগেছে। সে বলতে চাইছেন, আমি থাকলে আরো অশান্তির বাতাবরণ তৈরি হতে পারে, আরো রক্তক্ষয়ী সংঘর্ষ হতে পারে। এইবার দেখতে হবে
যে একটা দেশের রাষ্ট্রপ্রধান আমাদের দেশে আশ্রয় নিয়েছে, এটা খুব বড় মাপের বিষয়। বন্দি প্রত্যার্পণ চুক্তির সঙ্গে আমার ধারণা শেখ হাসিনার বিষয়টাকে গুলিয়ে ফেলা ভুল। তারা পালিয়ে এসেছে, আর সে তো দিনের আলোয় হেলিকপ্টারে উঠে এখানে এসেছেন। ফয়সাল মাসুদ করিম বা ফয়সাল করিম মাসুদ বা আলমগীর হোসেন, এদের সঙ্গে শেখ হাসিনার বিষয়টাকে গুলিয়ে ফেললে কিন্তু ঠিক হবে না। দাবি কিন্তু ন্যায্য, কিন্তু ভারত, আমি আগেও বলেছি যে অতিথি দেবো ভব, আমাদের বিদেশ দপ্তর থেকে বলা হয়েছে আহ্বানও নেই, বিসর্জনও নেই। উনি যখন মনে করেছেন এসেছেন, যখন মনে করবেন উনি ওনার দেশে ফিরে যাবেন, এটা পুরোই ওনার সিদ্ধান্তের ব্যাপার। কিন্তু ক্রাইমকে পশ্চিমবঙ্গ পুলিশ, ভারতীয় গোয়েন্দা বিভাগের ইনপুটে এসটিএফ তাদের গ্রেপ্তার করেছে, তাদেরকে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে, তদন্ত করা হচ্ছে কেন কি করা হয়েছে। কলকাতা উপ হাই কমিশন কনসুলার অ্যাক্সেস চেয়েছে, সেটা স্বরাষ্ট্রমন্ত্র আমাদের বিদেশ মন্ত্রকের সবুজ সংকেত না আসা পর্যন্ত সেটা সম্ভব হয়তো না। বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রীও সালাউদ্দিন সাহেব দাবি করেছেন, বা তাদের দাবিটাও ন্যায্য, অবশ্যই তাকে হয়তো ফিরিয়ে দেওয়া হবে। কেননা এই খুনের কারিগর তো নয়, এরা ছিল, কৌশল কাদের ছিল, কাদের অঙ্গুলি হেলনে এটা ঘটেছে, এটা কিন্তু এই দৃশ্যপটটা কিন্তু সবার সামনে আসা উচিত। আর শেখ হাসিনা তো পালিয়েনি, শেখ হাসিনা এখানে আশ্রয়ে আছে। এটা দুদেশের তরফের কূটনীতিক পর্যায়ে আলোচনার বিষয়। আমার মনে হয় যে শেখ হাসিনার ইস্যুটাকে নিয়ে ভারত বাংলাদেশের সরকারি পর্যায়ের সম্পর্ককে কখনোই টানাপোড়েনের পরিস্থিতির মধ্যে নিয়ে যাওয়া উচিত হবে না, সেটা আমাদের আলোচনাতেও না। কিন্তু যারা এটা দাবি করছেন তারা কিন্তু আবার নতুন করে ভারত বাংলাদেশের সম্পর্ককে একটা বিচ্ছেদের জায়গায় নিয়ে যাওয়ার প্রবণতা করছেন। অর্থাৎ আমি বলবো তারেক রহমান সাহেবের সরকারকে বিড়ম্বনায় ফেলার চেষ্টা করছেন। আর এই বিড়ম্বনা ফেলায় মানেই কিন্তু আপনারা কিন্তু আবার কোনো ফাঁদে পা দিতে যাচ্ছেন। কেননা আমি জানি যে বাংলাদেশের সরকারের তরফ থেকেও এবং আমাদের দেশের সরকারের তরফ থেকেই উভয় পর্যায়ে কিন্তু বিদেশ মন্ত্রকের তরফ থেকে বলা হয়েছে যে ভারত বাংলাদেশের দ্বিপাক্ষিক সম্পর্কের উন্নয়নের ক্ষেত্রে যে কার্যক্রম নেওয়া হবে সেখানে কিন্তু শেখ হাসিনা ইস্যুটা কোনো বড় ইস্যু হয়ে দাঁড়াবে না। যারা এই মুহূর্তে হাদি হত্যার মামলার খুনির সঙ্গে শেখ হাসিনা ইস্যুকে ফিরিয়ে নেওয়ার দাবি করছেন, আমি মনে করি যে হাদি হত্যার সঙ্গেও যারা জড়িত তাদেরকেও কিন্তু ঢাকা চাপা দেওয়ার একটা কুচক্রের প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে। সেই জায়গা থেকে কিন্তু বাংলাদেশের সরকারকে, বাংলাদেশের সাধারণ মানুষকে, যারা বুদ্ধিজীবী, সংবাদপত্র, আমাদের দেশেরও সংবাদপত্রদের সকলকে সজাগ থাকতে হবে কোনটাকে বেশি প্রায়োরিটি দেব, সম্পর্ককে না আসামিকে। একদমই, সব থেকে মানে আপনার কথার প্রতিটা লাইনের রেস ধরে যদি আমরা শেষ করতে পারি, একদম শেষ পর্যায়ে এসে, আদি যে সংগঠনের মুখপাত্র ছিলেন বা দায়িত্বপ্রাপ্ত ছিলেন, হাদির খুনিদের গ্রেপ্তারের পর তাদের মুখ থেকে প্রায় এই বিষয়ে কোনো মন্তব্য শোনা যাচ্ছে না, উচ্ছ্বাস দেখা যাচ্ছে না। তাহলে কি এর পেছনে কোনো চক্রান্ত কাজ করেছিল? বাংলাদেশের নতুন সরকারকে মেলাইন করার জন্য তারেক রহমানের নেতৃত্বাধীন গঠিত হওয়া সরকারের গণতন্ত্রকে ধ্বংস করার একটা চক্রান্ত কাজ করেছিল। একই সঙ্গে আমাদের এটাও মনে রাখতে হবে, শেখ হাসিনা কিন্তু পালিয়ে এসেছেন যেমন অভিযোগ ওঠে, সেদেশের সেনাবাহিনীর বিশেষ কপ্টারে সেনাবাহিনীর অনুরোধেই কিন্তু শেখ হাসিনাকে এদেশে পাঠানো হয়েছিল। সুতরাং পালিয়ে এসছেন এই কথাটা বোধহয় আরেকটু যুক্তিসঙ্গত, আরেকটু অন্যভাবে বলাটাও আমাদের, মানে যারা বিক্ষোভ প্রতিবাদ বা কথা তুলছেন তাদের এটাও মনে রাখতে হবে। তদন্ত চলছে, কনসুলার অ্যাক্সেস চেয়েছেন, এই তদন্ত হাদি হত্যার খুনিদের জিজ্ঞাসাবাদ করে আরো অনেক কিছু জানা যাবে, অনেক নতুন কিছু পাওয়া যেতে পারে। একই সঙ্গে আওয়ামী লীগের নেতারাও ভারতে রয়েছেন, তাও ফিরে যাবেন কিনা, পুরো সামগ্রিক বিষয় প্রতিদিন নতুন নতুন ভাবে আপডেট হচ্ছে খবর, আমরা সেদিকে নজর রাখবো, আমরা বিশ্লেষণ করব, আমরা আমাদের মতন করে আলোচনা করব, এবং আমাদের প্রধান এবং একমাত্র উদ্দেশ্য দুই দেশের, দুই বাংলার মানুষের মধ্যে সৌভ্রাতৃত্ব, বন্ধুত্ব, এগিয়ে চলার, একে অপরের দেশের মধ্যে আনন্দ বিনিময়, এই বিনিময়কেই বার্তা করে, এই সৌভ্রাতৃত্বকে বার্তা করে আমরা এগিয়ে যাব। একদমই তাই। আজ এই পর্যন্তই। আমাদের আলোচনার সঙ্গে আপনারা যদি সহমত হন বা বিরুদ্ধ মত হন, আমাদের কমেন্ট বক্সে লিখে পাঠান এবং আমাদের অনুষ্ঠান দেখুন, আমাদের সঙ্গে থাকুন এবং সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল। আর আপনাদের আশীর্বাদ, আপনাদের মন্তব্যই, আপনাদের সহযোগিতায় আমাদের এগিয়ে চলা। ভালো থাকবেন, নমস্কার।